আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা। ক্লাস শুরু করার আগে কিছু প্রারম্ভিক কথা বলতে চাই। প্রায় 2 অথবা 2.5 মাস আগে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে ক্লাস নেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি সময় করতে না পারা এবং যে টপিক সেই টপিকের উপর আমার নিজের জ্ঞানের স্বল্পতা, যুগপথে দুটো কারণে আমার আসলে ক্লাস নিতে দেরি হয়ে গেল। আমি মূলত আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট পড়াই এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত মানে তেমন একটা উল্লেখযোগ্য কোনো প্রফেশনাল পরীক্ষা উল্লেখযোগ্য তেমন কোনো প্রশ্ন আমি পাইনি। 2009 সাল থেকে আমি সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট। তবে কোভিডোত্তর পৃথিবীতে পড়াশোনা, যেটা কোভিডোত্তর পৃথিবীর পড়াশোনা এবং পরীক্ষা সঙ্গত কারণে এখানে তখন ঢুকে যাবে ভাইরাস, অ্যান্টিভাইরাল ড্রাগ রিপারপাজিং, ভ্যাকসিন, ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়ালস, এগুলো ঢুকে যাবে। এবং এখন পর্যন্ত বিভিন্ন টেক্সট বুকে যত ইনফরমেশন আছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, এটা এনাফ ইনফরমেশন। তবুও আমাকে নতুনভাবে কিছু পড়াশোনা করতে হয়েছে। ক্লাস নেবার আগে অনেক চিন্তা করতে হয়েছে যে কিভাবে নিলে শিক্ষার্থীদের কাছে আসলে বিষয়টা সহজবোধ্য হবে। আমি আমার ক্লাসগুলো ইউজুয়ালি চক অ্যান্ড টক মেথডে নেই। অনেক সময় স্টুডেন্টদের বোর্ড বুঝতে সমস্যা হয়, তারা বুঝতে পারে না ক্লিয়ারলি। তাহলে এই জন্য আমি চিন্তা করেছি এই মেথডের সাথে নেট থেকে পাওয়া কিছু ভিডিও ক্লিপ ভয়েস এডিট করে অ্যাড করে দিব, এভাবে সংযুক্ত করার চেষ্টা করেছি। এরপরও মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। আমার অনিচ্ছাকৃত যদি কোনো ভুল তথ্য যদি কাউকে বিভ্রান্ত করে বা টপিক বুঝতে সমস্যা হয় আমার লেকচারের কারণে, তাহলে প্লিজ আমাকে জানালে আমি খুশি হব এবং আরও কি যোগ করা যেতে পারে সাজেশন দিলে সাদরে গৃহীত হবে। তো অ্যান্টিভাইরাল ড্রাগ একেবারেই নতুন টপিক। আমরা বোর্ডে লিখেছি অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের আজকের লেকচারের টপিক। অন্যান্য টপিকের মতো এটাও পার্ট বাই পার্ট চলবে এবং নতুন সংযোজন হিসেবে এখানে ছোটোখাটো কিছু কোয়েশ্চেন থাকবে, যেমন কোনো প্রি রেকর্ডের ভিডিওর সঙ্গে থাকবে এমসিকিউ, কোথাও থাকবে প্রবলেম বেসড কোয়েশ্চেন একটা দুটো, কোথাও থাকবে ফিল দ্য ব্ল্যাঙ্ক, এরকম আর কি। তো এগুলোর উত্তর সেই দিনের প্রি রেকর্ডেড ভিডিওতেই আছে। একটু মনোযোগী হলে শিক্ষার্থীরা উত্তরটি পেয়ে যাবে। আমার অন্যান্য ক্লাসের মতোই আজকের ক্লাসটিও থাকবে মাস্ক পরে। মাস্ক পরে ক্লাস কেন? এতদিন বলে এসেছি দুটো কথা। যতদিন ভ্যাকসিন না আসবে ততদিন মাস্কই আমাদের ভ্যাকসিন। আর মাস্ক পরে কথা বললে কারো কথা বুঝতে কোনো সমস্যা হয় না, এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য। যদি মাস্ক পরে কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হতো, তাহলে হাজার হাজার শিক্ষার্থী যারা আমার ক্লাস দেখছে তাদের কমপ্লেন থাকতো যে আপনার কথা বোঝা যাচ্ছে না। সুতরাং যারা নিজের কথা বোঝানোর জন্য মাস্কটি টেনে এভাবে করে থুতনিতে নামাচ্ছেন, তাদের এটির কোনো প্রয়োজন নেই। তো এতদিন এই কথা বলে এসেছি, SMS দিয়ে এসেছি, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, ওয়ারিং মাস্ক, ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার। আজকে এই যে মাস্ক কেন পরব সেটা আমরা আজকে ক্লাস করতে গিয়ে জানবো, কেন আমাদের নাক মুখ ঢাকতে হবে। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। আমরা বোর্ডে লিখেছি অ্যান্টিভাইরাল ড্রাগ, some necessary information about the virus। সেখানে আমরা হেডলাইন আকারে যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো লিখে ফেলেছি, যে সিম্পল আউটলাইন অফ ভাইরাস স্ট্রাকচার, মেজর প্যাথোজেনিক ভাইরাসেস and life history of an infectious virus and host virus interaction। Lastly, হয়তো আজকের ক্লাসে না, পরে আমরা জানবো টাইপস অফ অ্যান্টিভাইরাল ড্রাগস and their mechanism of action। আউটলাইন অফ ভাইরাস স্ট্রাকচার। এই ভাইরাসের স্ট্রাকচার, ভাইরাস এতই ছোট, স্মলেস্ট parvovirus is the 20 nanometer and the largest pox virus 300 nanometer। কোনো বইয়ে আছে রেঞ্জ হলো 20 to 30 ন্যানোমিটার। তাহলে এই যে ইনফেক্টিভ এজেন্ট ভাইরাস, যেটা সেল এর ডেফিনেশনই ফেলা যায় না যার স্ট্রাকচারকে,
সৃষ্টিকর্তা তাকে কত পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ফর্মে পাঠিয়েছেন যখন আমরা এই অ্যান্টিভাইরাল ড্রাগে গুরুত্বপূর্ণ টপিক রেকর্ড করছি, তখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা তারা ঘরবন্দি দশায়, এবং এই ঘরবন্দি দশার কারণই হলো দিস ভাইরাল ইনফেকশন। সেটা যেই ফর্মেরই ভাইরাস হোক না কেন, আমাদের আলোচনা থাকবে বেসিক ভাইরাসের যে বেসিক কথাবার্তা সেগুলো নিয়ে, ওভারঅল ভাইরাসের বেসিক কথাবার্তা। এই ভাইরাস ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন আঙ্গিকে এটা ডিফারেন্ট। আমরা যখন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এর ক্ষেত্রে যেরকম আমরা কমন কিছু জিনিস দেখেছি, যে এরা কোনো না কোনো মিডিয়ামে গ্রো করে এবং এতে গ্রোথকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক মানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসিডাল বা ফাঙ্গোসিডাল এভাবে ইউজ করে আমরা তাদের ইনফেকশনকে শেষ করতে পেরেছি। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যখন হোস্টকে অ্যাটাক করে তখন রেসপেক্টিভলি ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসিডাল, ফাঙ্গোসিডাল ড্রাগ অ্যাপ্লাই করে আমরা ধ্বংস করে দিতে পেরেছি। তো এরা হোস্টের সেলগুলোকে খুবই কম বা অলমোস্ট এফেক্ট করেই, কিন্তু যখনই ভাইরাস মেরে ফেলার জন্য অ্যান্টিভাইরাল দিব তখনই আমাদের বডির যে নর্মাল ফিজিওলজিকে সে হ্যাম্পার করে। এইসব নিয়ে আসলে প্রচুর গবেষণা হয়েছে, গবেষণা এখনো চলমান যে এমন কোনো অ্যান্টিভাইরাল পাওয়া সম্ভব কি না, অদূর ভবিষ্যতে এমন কোনো অ্যান্টিভাইরাল পাওয়া সম্ভব কি না যা অ্যাপ্লাই করলে যার ইফেক্ট শুধুমাত্র ভাইরাস এবং তার রেপ্লিকেশনের উপরই কনফাইন থাকবে, হোস্ট সেলের অর্থাৎ আমাদের বডির ন্যাচারাল যে সিস্টেম তাকে ক্ষতিগ্রস্ত করবে না। আবার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা যেমন আর্টিফিশিয়াল মিডিয়ামে গ্রো হতে দেখেছি, হ্যাঁ এটা আমরা দেখি, তো ভাইরাস তো করেই না, তাহলে সে কি করে? এই অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, এই সেলটা এই যে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, এই সেলটা কার? এটা আমাদের সেল, হোস্টের। ইন্ট্রাসেলুলার, সে অব্লিগেট ইন্ট্রাসেলুলার কার? কোন সেল? আমাদের সেলের। depends on host cell for their food, growth and multiplication. এই তার যে নিজের কিছুই নাই, তার আমাদেরকেই তার সব কিছুর জন্য লাগে, তার ফুড, তার গ্রোথ, তার মাল্টিপ্লিকেশন সব কিছুই ইন্ট্রাসেলুলার। এবং কোন সেল? সেই হোস্ট সেল, সেই আমরা। হ্যাঁ, আচ্ছা, they don't have enzyme necessary for synthesis of protein and nucleic acid. এই ঘাটতিও তারা আমাদের মাধ্যমে পূরণ করে নেয়। ভাইরাস যখন ফ্রি লিভিং অর্থাৎ আউটসাইড ইটস হোস্ট, তখন আমরা তাকে বলি ভিরিয়ন। এই ভিরিয়নে থাকে নিউক্লিক অ্যাসিড সেগমেন্ট, আইদার ডিএনএ অর আরএনএ, নেভার বোথ। তো এইভাবে নিউক্লিক অ্যাসিড সেগমেন্ট আইদার ডিএনএ অর আরএনএ এভাবে প্রোটিন কোড দিয়ে এনক্লোজ থাকে, তাকে আমরা বলি ক্যাপসিড। এবং ভাইরাল কোড টুগেদার উইথ নিউক্লিক অ্যাসিড কোড টার্মড অ্যাজ নিউক্লিওপ্রোটিন। এ সবই আমরা বায়োলজি নলেজ থেকে, মাইক্রোবায়োলজি থেকে জানি। হ্যাঁ, ভাইরাসকে আমরা জেনারেলি ক্যারেক্টারাইজড করি যে আইদার ডিএনএ অর আরএনএ। হ্যাঁ, এই যে তাদের নিউক্লিক অ্যাসিডের উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে বলি যে আইদার ডিএনএ or RNA, never both. তো এই DNA ভাইরাস কারা? DNA ভাইরাস depends on host messenger RNA polymerase to make messenger RNA. আর RNA কারা? RNA ভাইরাস আমরা তাদেরকে বলি they use their own enzyme for messenger RNA. আচ্ছা, these two broad categories are conventionally subdivided into some 6 subgroups which classify viruses according to whether they contain single or double-stranded nucleic acid and how these function during replication. And virus multiply by complex process, not by binary process. তো এই যে এখন আমরা একটা এই যে ভাইরাসের স্ট্রাকচারের কথা বললাম, এখন একটা টিপিক্যাল এনভেলপ ভাইরাসের আমরা ছবি দেখে নিব।
আমাদের নেক্সট হেডলাইন কি, মেজর প্যাথোজেনিক ভাইরাসেস। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে যতগুলো ভাইরাস, ইনফ্যাক্ট virtually all living organism and commonly cause disease in human, যেমন ডিএনএ ভাইরাস। হ্যাঁ, ডিএনএ ভাইরাস যেগুলো আছে, পক্স ভাইরাস যেটা করে স্মল পক্স, হার্পিস ভাইরাস করে কি চিকেন পক্স, গ্ল্যান্ডুলার ফিভার। হ্যাঁ, অ্যাডেনো ভাইরাস করে কনজাংটিভাইটিস, প্যাপিলোমা ভাইরাস করে ওয়ার্ডস। এরকম অনেক আরএনএ ভাইরাস, যেমন অর্থোমিক্সো ভাইরাস এটা ইনফ্লুয়েঞ্জা করে, প্যারামিক্সো ভাইরাস করে মিজলস, মাম্পস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রুবেলা করে জার্মান মিজলস। হ্যাঁ, র্যাপডো ভাইরাস করে র্যাবিস, পিকর্না ভাইরাস কি করে মেনিনজাইটিস, পোলিওমাইলাইটিস, রেট্রোভাইরাস করে কি অ্যাকওয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস। টি সেল লিউকেমিয়া করে, আর্গো ভাইরাস করে ইয়েলো ফিভার। এরকম এই যে কত কত ভাইরাস, এরা দেখতে কেমন, এই যে এইচআইভি, হেপাটাইটিস বি, ইবোলা ভাইরাস, এরা কি দেখতে কেমন একটা ছবি দেখে নেই আমরা। We are discussing about the major pathogenic viruses. তো মেজর প্যাথোজেনিক ভাইরাস, কিছু ডিএনএ ভাইরাসের কথা আমরা জানলাম, কিছু আরএনএ ভাইরাসের কথা বললাম। এখন কত কথা শুনলাম, কিন্তু যেটার জন্য ক্লাস করতে বসলাম তার কথাই তো বললেন না। হ্যাঁ, তাহলে সেই কথা বললাম না, সেই কথা কি, সেই কথা নিয়ে আসলে বলার মতো এখনো কোনো কনক্লুশন আসা যায়নি। কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ, কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ 19। তাহলে যেটা নিয়ে এখনো আমাদের, যেটা বললাম, বলার মতো কিছু আমরা এখনো পাইনি। এই প্যান্ডেমিক এখনো চলছে, এর মধ্যে আমরা কতজনকে হারিয়েছি, কতজন অসুস্থ। আচ্ছা, তো এই করোনা ভাইরাস হলো হিউম্যান করোনা ভাইরাস। এর অনেকগুলো টাইপস আছে, কে কি টাইপের করে সেগুলো আমরা আগে থেকে যেগুলো ছোট করে জানি সেগুলো নিয়ে আলোচনা করি। হিউম্যান করোনা ভাইরাস 229E, হিউম্যান করোনা ভাইরাস NL63, হিউম্যান করোনা ভাইরাস OC43, হিউম্যান করোনা ভাইরাস HKU1. These types of coronavirus that produces mild self-limiting respiratory infection. তাহলে হিউম্যান করোনা ভাইরাসের সেলফ লিমিটিং রেসপিরেটরি ইনফেকশন মাইল্ড সিমটমের হতে পারে। করোনা ভাইরাসের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম COV, coronavirus, and Middle East respiratory syndrome COV, that is coronavirus, and severe acute respiratory syndrome coronavirus 2, that is the COVID-19, that produces severe respiratory infection. তাহলে এই যে হিউম্যান করোনা ভাইরাস, এটা দিয়ে মাইল্ড সেলফ লিমিটিং রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। তো যারা কিনা সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন তৈরি করে তার মধ্যে আমরা জেনেছি যে একটা হলো সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম COV, দ্যাট has transmission from infected bat in China. সেই চায়না থেকে এসেছিল, ইনফেক্টেড ব্যাট থেকে আউটব্রেক হয়েছিল 2003-তে। এটাকে আমরা বলি সার্স কোভ। তারপরে ইন 2012 আউটব্রেক হয় 2012 এবং 14 পর্যন্ত আসলে চলে। ট্রান্সমিশন হয় ইনফেক্টেড ক্যামেল ইন সৌদি আরবিয়া। এটা হলো মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম COV। এই করোনা ভাইরাসের সার্স কোভ 1 বা সার্স কোভ যেটা ছিল 2003-তে, সেইটারই সার্স কোভ 2 বলা হচ্ছে। যে এখনো আসলে আমরা শিওর না, এই জন্য আমরা এই জিনিসটা কোয়ারি দিয়ে লিখেছি যে ইনফেক্টেড কোথেকে আসে ট্রান্সমিশনটা, আসলে ইনফেক্টেড সি ফুড অর ব্যাট অ্যাট মার্কেট ইন উহান চায়না, কোথেকে এসেছে ট্রান্সমিশন। এবং 2019-এ শুরু হয়ে আউটব্রেক, মানে আউটব্রেক হয়েছে, এখনো চলছে। কতদিন চলবে আমরা জানি না। তো এই হলো প্যাথোজেনিক ভাইরাস নিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা। তো
এই কোভিড-19 না বললে আসলে ভাইরাস বলা হয় না, যেটা আসলে আমি মনে করি বলার মতো এখনো কনক্লুশন কিছু আসে না। কনক্লুশন তো প্রশ্নে আসে না, এখনো কিছু সেই রকম দাঁড় করানো যায়নি। তারপরেও যতটুকু আমরা জানি ততটুকু থেকে, এটা সবাই জানে এই কোভিড সিচুয়েশনে এই জিনিসগুলো সবারই জানা, তারপর একবার আলোচনা করা। তো এই যে সার্স, মার্স অ্যান্ড SARS-CoV-2 that leads to severe respiratory infection and transmission from the infected seafood or bats at market in Wuhan, China. That outbreak lead to public health emergency of international concern, clinical cases, deaths, asymptomatic cases, transmission of different parts of the globe. Our next topic is life history of an infectious virus. ইনফেকশাস ভাইরাসের লাইফ হিস্ট্রি, আমরা যখন একটা ভাইরাস কিনা বডিতে আসবে, আমরা we have discussed the virus structure, major pathogenic viruses, and now we are discussing the life history of an infectious virus. আমরা বলছি যে ভাইরাসকে বডিতে ঢুকতে না দেওয়ার পদ্ধতি হলো আমাদের মানতে হবে। তো ইনট্যাক্ট স্কিন ইজ দ্য ফার্স্ট ব্যারিয়ার টু পেনিট্রেট দ্য ভাইরাস। তাহলে ঢুকবে কোথা দিয়ে? এই যে একটু আগে বললাম, ক্লাসের শুরুতে বলেছিলাম আমরা মাস্ক কেন পরব। তাহলে যেখানে ওন্ড, যেখানে পাংচার, যেখানে ল্যাসারেটেড স্কিন, যেখানে কোনো কারণে স্কিনের ব্রিজ এবং মিউকাস মেমব্রেন, তাহলে মাউথ, থ্রট, নোজ, এই মিউকাস মেমব্রেনগুলো দিয়ে ভাইরাসের এন্ট্রিটা খুব সহজেই করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এখন ইনট্যাক্ট স্কিন দিয়ে সে ঢুকতে পারবে না, হ্যাঁ, আনলেস সেটা কি ল্যাসারেটেড আর ওন্ড অথবা কাটাছেঁড়া কোনো জায়গা। হ্যাঁ, আচ্ছা, এখন বলা হচ্ছে যে এই একটা ইনফেকশাস ভাইরাস কি করে। তাহলে তার আগে একটা ছোট করে গল্প বলি। হ্যাঁ, গল্প শুনলে সবাই একটু নড়ে চড়ে বসে। যেখানে একটা প্লেন রেখেছি, তাহলে একটা এয়ারপোর্টে একজন হাইজ্যাকার, তার ইন্টেনশন হলো সে প্লেনটা হাইজ্যাক করবে। তাহলে তার ইন্টেনশন যদি প্লেন হাইজ্যাক করার হয়ে থাকে, তাহলে তাকে কী করতে হবে? পাইলটকে ককপিটে গিয়ে পাইলটকে উইপন দিয়ে, কোনো কিছু দিয়ে ভয় দেখিয়ে প্লেনটা হাইজ্যাক করতে হবে। তাহলে এই যে অতগুলো চেক ইন পার হয়ে লাস্টলি বোর্ডিং, তারপরে সে প্লেনে উঠবে, তাহলে উইপন তো তখন তাকে তো ঢুকতেই দেওয়া হতো না, তাহলে তাই না, যদি উইপন থাকতো। তাহলে একজন হাইজ্যাকার ইনোসেন্ট আরেকটা যাত্রীর মতো চেহারা নিয়েই প্লেনে ওঠে। সে সমস্ত চেক ইন পার হয়ে বোর্ডিং হয়ে তারপরে প্লেনে আসলো। হ্যাঁ, লাইক দিস ভাইরাস কি করে? ভাইরাসের তো কি, তার তো মেটাবলিক মেশিনারি নাই তার নিজের। হ্যাঁ, তাকে আমাদের লিভিং হোস্ট সেল, সেটা অ্যানিমেল হোক, প্ল্যান্ট হোক, ব্যাকটেরিয়া হোক, তাকে অ্যাটাচ হতে হবে, পেনিট্রেট আ লিভিং সেল। এবং ভিকটিমের যে ওন মেটাবলিক প্রসেস, তাকে সে হাইজ্যাক করবে। ভিকটিমের ওন মেটাবলিক প্রসেসকে হাইজ্যাক করবে কেন? কারণ তার কি নাই? মেটাবলিক মেশিনারি নাই। তার ফুড তৈরি করার জন্য, তার গ্রোথের জন্য, তার রেপ্লিকেট করার জন্য তার কাছে কোনো কিছুই নাই। লাইক দিস হাইজ্যাকার যখন প্লেনে উঠবে, এই প্লেনটা হাইজ্যাক করার জন্য তার কাছে কোনো উইপন নাই। জিনিসটা কি? হ্যাঁ, তাহলে হাইজ্যাকার কি করে? কিভাবে সে এই ককপিটে গেল এবং এই পাইলটের সাথে এয়ারপোর্টের যতগুলো কানেকশন বন্ধ করে, কাট অফ করে দিল। লাইক দিস ভাইরাস আমাদের কি করলো? আমাদের হাইজ্যাক করলো ভিকটিমের ওন মেটাবলিক কি প্রসেস। এগুলোকে হাইজ্যাক করার পরে আমার বডির যে ডিফেন্স মেকানিজম তাকে বাধা দিবে, সেগুলোকে সে এক এক করে ফাইট করে কি সেখান থেকেও বেঁচে আসলো। কিভাবে সেটা আমরা পরেরটাতে জানবো, হোস্ট ভাইরাস ইন্টারাকশন আলোচনা। হ্যাঁ, আচ্ছা, তো এখন এভাবে সে আসলো। আচ্ছা, এখন পাইলট যেন কোনোভাবেই কমিউনিকেট করতে না পারে, তার মেইন টার্গেট কি থাকবে? ককপিট। তাহলে ভাইরাস অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, সে এসেই তারা টার্গেট করবে কাকে? নিউক্লিয়াসকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবেই সে প্লেনটা হাইজ্যাক করার সমস্ত কিছুই
করে প্লেন হাইজ্যাক করতে পারবে। এভাবেই ভাইরাস আমাদের মেটাবলিক কি প্রসেসকে হাইজ্যাক করবে এবং আমাদেরই রিসেপ্টর, হ্যাঁ, তার জন্য আলাদা কোনো রিসেপ্টর রাখা নাই বডিতে। হ্যাঁ, যেমন ইনফ্যান্টাইল যে ভাইরাল ডায়রিয়া, তার রিসেপ্টর হলো বিটা অ্যাডেনোসেপ্টর, সেইখানে এসে অ্যাটাচ হবে। তারপর র্যাবিস ভাইরাসের জন্য রিসেপ্টর কি অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অন স্কেলিটাল মাসল। এভাবেই তার যে ফার্স্ট স্টেপ যে ফ্যাসিলিটেট দ্য পলিপেপটাইড বাইন্ডিং সাইট অন এনভেলপ অর কি বলছি আমরা ক্যাপসিড, হ্যাঁ, সেটা কি করে যে interacting with the receptor on the host cell. These receptors are natural membrane constituents. For example, আমরা বললাম কি ওই যে আমাদের বিটা অ্যাডেনোসেপ্টর হতে পারে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর স্কেলিটাল মাসল হতে পারে এগুলো মেমব্রেন রিসেপ্টর ছাড়াও সাইটোকাইন্স হতে পারে, নিউরোট্রান্সমিটার হতে পারে, হরমোন হতে পারে, হ্যাঁ, আয়ন চ্যানেল, তারপরে মেমব্রেন গ্লাইকোপ্রোটিন, এরকম যেন কোনো কিছুকেই সে রিসেপ্টর হিসেবে ধরে চলে আসলো। অ্যাটাচমেন্ট হওয়ার পরে যখন ভাইরাস রিসেপ্টর কমপ্লেক্স সেলের মধ্যে ঢুকে যায়, often by receptor mediated endocytosis, during which time the virus coat may be removed by host cell enzyme, হ্যাঁ, that কি হয়, এটা আনকোটিং হয়। আচ্ছা, এইগুলো স্টেপ ওয়াইজ আমরা পরের ক্লাসে জানবো। তো এখন আমরা বলি যে এই ভাইরাস কি, ডিএনএ ভাইরাসের মধ্যে রেপ্লিকেশনটা কি। যে আমরা একটু আগে বললাম যে ডিএনএ ভাইরাস আমরা কাকে বলি, ভাইরাল ডিএনএ যারা কিনা কি ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ ক্যাটালাইজ উইথ দ্য হোস্ট সেল মেসেঞ্জার আরএনএ পলিমারেজ, হোস্ট সেলের মেসেঞ্জার আরএনএ পলিমারেজকে কাজে লাগিয়ে যারা করে। আর আরএনএ ভাইরাস কিভাবে রেপ্লিকেট করে, যে তার মধ্যে তার ভিরিয়নের মধ্যেই সিনথেসিস হয় এর মেসেঞ্জার আরএনএ ফ্রম দ্য ভাইরাল আরএনএ টেমপ্লেট। আচ্ছা, আর রেট্রোভাইরাসের রেপ্লিকেশনটা কীভাবে হয়, যে ভিরিয়ন যেটা থাকে রেট্রোভাইরাস আমরা জানি কি এটা একটা আরএনএ ভাইরাস, এখানে একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, যেটা কিনা ভাইরাস আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এখানে ও একটা ডিএনএ কপি তৈরি করে অফ দ্য ভাইরাল আরএনএ। মানে এটা তো রেট্রোভাইরাসটা কি আরএনএ ভাইরাস, তাহলে তো ডিএনএ নাই, তো ডিএনএ কি এমন তার সে আরএনএ করবে কোন, ডিএনএ থেকে না আরএনএ হবে। তাহলে যখন কিনা এ করতে পারে না, এই জন্য এনজাইমটার নাম কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে ট্রান্সক্রিপশন প্রসেসে যেটা হওয়ার কথা সেটা রিভার্স হবে আর কি। হ্যাঁ, সে কি করবে, একটা ডিএনএ কপি অফ দ্য ভাইরাল আরএনএ তৈরি করবে। এই যে সে একটা ডিএনএ কপি তৈরি করবে, দিস ইন্টিগ্রেটেড ইনটু দ্য জেনোম অফ দ্য হোস্ট সেল। হ্যাঁ, আচ্ছা, এইটাকে বলা হয় কি প্রো ভাইরাস। কি বলা হয় সেটাকে প্রো ভাইরাস। তো বোর্ডে লিখেছি রেপ্লিকেশন ইন ডিএনএ ভাইরাসেস, রেপ্লিকেশন ইন আরএনএ ভাইরাসেস, রেপ্লিকেশন ইন রেট্রোভাইরাসেস। এগুলো সংক্ষিপ্তভাবে আমরা জানলাম এবং পরের ক্লাসে এগুলো ডিটেলস আমরা ভিডিও সহ জানবো। এবং প্রো ভাইরাস টার্মটা কি, হ্যাঁ, আরেকটা জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে we are discussing about the life history of an infectious virus, সে কি করে। হ্যাঁ, আচ্ছা, এবং রেপ্লিকেশনগুলো কীভাবে হয় সেগুলো একটু ইন শর্ট জানলাম। এখন এই যে ভাইরাস যখন বডিতে ঢুকে যায়, তখন এক একটা ভাইরাসের এক এক রকম ক্ষমতা থাকে। কি ক্ষমতা? অ্যাবিলিটি টু সেভারাল ভাইরাস টু রিমেইন ডরমেন্ট উইদিন দ্য হোস্ট জেনোম ইন দিস ইজ রেসপন্সিবল ফর দ্য পিরিয়ডিক নেচার অফ সাম ভাইরাল ডিজিজেস। তাহলে সে ডরমেন্ট থাকে কোথায়? হোস্ট সেলের জেনোমে। হ্যাঁ, আচ্ছা, এভাবেই যেমন আমরা ওই যে হার্পিস ল্যাবিয়ালিস, কোল্ড সোর্স অথবা ভ্যারিসেলা জোস্টার, চিকেন পক্স, হ্যাঁ, এইগুলো এই ভাইরাসগুলো কি হয়, তাদের পিরিয়ডিক নেচারে এই ডিজিজগুলো হয়ে থাকে বিকজ অফ দিস অ্যাবিলিটি অফ দ্য ভাইরাস টু রিমেইন ডরমেন্ট উইদিন দ্য হোস্ট জেনোম। আচ্ছা, তারপরে সুযোগ সুবিধা মতো কি করে, which recur when the viral replication is deactivated by some factor। সেই ফ্যাক্টরগুলো কি, যখন কিনা ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড হয় কোনোভাবে। হ্যাঁ, ইভেন কিছু কিছু আরএনএ রেট্রোভাইরাস ক্যান ট্রান্সফর্ম নর্মাল সেল ইন্টু ম্যালিগন্যান্ট সেল। তাহলে তারপরে আমরা আসি কি হোস্ট ডিফেন্স ইন্টারাকশন। হ্যাঁ,
এই হোস্ট ডিফেন্স ইন্টারাকশনটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হোস্ট ডিফেন্স এগেনস্ট ভাইরাস, তাহলে ভাইরাস আসলে আর ডিফেন্স মেকানিজম থাকবে না, তা তো হয় না, তাই না? তাহলে আমাদের কি কি ডিফেন্স মেকানিজমে আমরা ভাইরাসকে কি কিল করার চেষ্টা করি, আমাদের বডি করতে পারে। প্রথমে যেটা বললাম ইনট্যাক্ট স্কিন, হ্যাঁ, ইনট্যাক্ট স্কিন হচ্ছে প্রথম, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিফেন্স মেকানিজম, ইনট্যাক্ট স্কিন। এই জন্য আমি নাক মুখ ঢেকে রাখবো, এবার সাথে ভাইরাস ঢুকতে পারে। আচ্ছা, তো ইনট্যাক্ট স্কিন ইজ দ্য simple, যেটা কিনা ফার্স্ট ডিফারেন্স, the simple barrier function of intact skin which most viruses are unable to penetrate. Broken skin যেমন at the sites of wound by insect bite, and mucous membrane are more vulnerable to viral attack. আচ্ছা, তো যাই হোক, ভাইরাস যখন এন্ট্রি পায় বডিতে তখন হোস্ট এর কি হয়, প্রথমে ইনেট ইমিউনিটি এবং সাবসিকুয়েন্টলি অ্যাডাপটিভ রেসপন্স তৈরি হয় টু লিমিট দ্য ভাইরাল ইনকারশন, তাই তো? তারপরে এই ইনফেক্টেড সেল যেটা কিনা সারফেসে থাকে সেটা ভাইরাল পেপটাইড কমপ্লেক্স তৈরি করে, কার সাথে? উইথ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, ক্লাস 1 যে মলিকিউল তার সাথে একটা কমপ্লেক্স তৈরি করে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি ক্লাস 1, সরি। এর সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করে চেষ্টা করে যে তাকে কি টি লিম্ফোসাইট দিয়ে রিকগনাইজড করার, হ্যাঁ, যাতে কিনা এই ইনফেক্টেড সেলটাকে মেরে ফেলা যায়। আচ্ছা, এর সাথে সাথে আবার কিছু লাইটিক প্রোটিন রিলিজ হয়, হ্যাঁ, দুটো লাইটিক প্রোটিন, একটা হলো পারফোরিনস, একটা হলো গ্যানজাইমস, হ্যাঁ। তো এইগুলোর সাথে আবার অ্যাপোপ্টোটিক পাথওয়েও ট্রিগার হয়। কিভাবে? যে তার ওই এফএএস রিসেপ্টর, ফার্স্ট রিসেপ্টর বা ডেথ রিসেপ্টরের অ্যাক্টিভেশন হয়, এবং এটা কি করে ডিরেক্টলি, যেটা হচ্ছে পরে যে করোনা রোগীদের ক্ষেত্রে, কোভিড রোগীদের ক্ষেত্রে যেটা আমরা কি বলি সাইটোকাইন স্টর্ম, হ্যাঁ, তাহলে এই লেটার এটা কি হয়, ট্রিগার্ড ইনডিরেক্টলি থ্রু দ্য রিলিজ অফ সাইটোকাইন, হ্যাঁ, স্পেশালি আমরা কার নাম জানি, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, হ্যাঁ। যদি তারপরও ভাইরাস এসকেপ করে ইমিউন ডিটেকশন বাই সাইটোকাইন লিম্ফোসাইট বাই মডিফাইং দ্য এক্সপ্রেশন অফ দ্য পেপটাইড এমএসসি কমপ্লেক্স, হ্যাঁ, তারপরও সে যখন এসকেপ করে বডিতে তারপরও থেকে যাচ্ছে, তখন চেষ্টা করে কে তাকে মারার, ন্যাচারাল কিলার সেল। আচ্ছা, দিস রিঅ্যাকশন টু দ্য অ্যাবসেন্স অফ নর্মাল এমএসসি মলিকিউল মাইট বি কল দ্য মাদার টার্কি স্ট্র্যাটেজি। তাহলে ন্যাচারাল কিলার সেল তাকে মারার চেষ্টা করে, এই যে যদি এমএসসি মলিকিউল যদি না থাকে, হ্যাঁ, এই রিঅ্যাকশনটা যদি না হয়, তাহলে আমরা বলছি যে এটা মাদার টার্কি স্ট্র্যাটেজি। যে কি করে, মাদার টার্কি যেটা মা টার্কি যেটা, সেটা কি করে, তার বেবি টার্কির মতো দেখতে না এক্স্যাক্টলি সেরকম সব কিছুকে এসে মেরে ফেলে। তাহলে কিল এভরিথিং দ্যাট ডাজন্ট সাউন্ড এক্স্যাক্টলি লাইক এ বেবি টার্কি। আচ্ছা, কিন্তু তারপরও কিছু কিছু ভাইরাস এরা কি করে, ন্যাচারাল কিলার সেলের যে ডিভাইস তাকে ফাঁকি দিতে পারে, হ্যাঁ, দিয়ে কি করে উইদিন দ্য সেল ইটসেলফ এরা কি করে জিন সাইলেন্সিং এর মাধ্যমে কি করে ফার্দার লেভেল অফ প্রোটেকশন। আচ্ছা, তাহলে এই যে এত কিছু আমরা বললাম, সেটা কি বডির ডিফেন্স মেকানিজম, দ্যাট ইজ হোস্ট ভাইরাস ইন্টারাকশন যখন হয় তখন হোস্টের কি কি ডিফেন্স এগেনস্ট দ্য ভাইরাস কাজ করতে পারে, তো বা কাজ করে, হ্যাঁ। তো ইনে শর্ট আমরা বোর্ডে লিখেছি, ডিটেলস আসলে ওইভাবে লেখা যাচ্ছে না, তো চেষ্টা করেছি লিখতে। তো এই পর্যন্তই থাকুক আমাদের আজকের ক্লাস, এবং আমি চেষ্টা করব এই ক্লাসটাতে কিছু ছবি সংযুক্ত করার। তো সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি, সবাই ভালো থাকি, সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।